সালামু আলাইকুম বন্ধুরা, কৌশিক ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কাটতেছি। কেন কাটতেছি? আজকে আরও একটা রান্না করব। আজকে রান্না করব গরুর মাংস, একটু ভিন্নভাবে, যেটাকে হাত মাখা গরুর মাংস বলে। যে রান্নাটা আমি শিখেছিলাম আমার দাদির কাছ থেকে। ও, হাতে ব্যান্ডিজ। পেঁয়াজ কাটতে কাটতে কেটে গিয়েছিল, একটু অন্যমনস্ক হয়েছিলাম, খাচ করে কেটে গিয়েছিল। তো এই জন্য আমি একটু সাবধানেই করতেছি এখন, বুঝতেই পারতেছেন। তো আ দেখতে পাচ্ছেন গরুর গোস্তগুলো আমি আগেই কেটে নিয়ে গেছিলাম। কারণ ব্লাড দেখানো যায় না। YouTube এ একটু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এগুলো মেইনটেইন করতে হয়। সো গরুর গোস্তগুলো আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। কিছু হাড্ডি ছিল যেটাকে আমি এখন কেটে নিবো। তো দাদি মূলত এটা রান্না করতো, অনেকগুলো মসলা একসাথে দিত। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে উনি একবারে মাখাতো। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিত মেরিনেট করার জন্য। কিছুক্ষণ মেরিনেট করার পরে যখন এটা আ একটু আ একটু পানিটা যখন ছাড়তো গরুর ভিতরে, গরুর গোশতের ভিতরে আপনারা সবাই জানেন কিছু পানি, তেল বা পানি বা আ আ রক্ত থাকে, যেটা ছাড়লে একটু পানি, পানি হয়। তো মূলত এইজন্যই মেরিনেট করে রাখলে মসলাগুলো একটু ভিতরে ঢুকে যায়। তো আমিও ঠিক সেভাবেই করব রান্নাটা। দেখতে পারতেছেন হাড্ডি কাটতে অনেক কষ্ট হইতেছে। সো বাসাতে বুঝতেই পারতেছেন, যারা রান্না করেন এবং যারা একটু প্যাশনেট কুকিং এর ব্যাপারে, তারা জানেন কিভাবে করতে হয় এবং কতটা কষ্ট হয়। তো এই যে আমার কাটা শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। গরুর গোশত এখানে আমার আছে আ ১ কেজির কাছাকাছি, নট ১ কেজি, একটু কমও আছে হয়তোবা, ওভাবে মনে নেই। সো এখানে দিয়ে দিচ্ছি প্রায় ১৫০ গ্রামের মতন তেল। তো গরুর গোশতটা সবাই জানেন একটু তেল বেশি না হলে রান্নাটা বা গরুর গোশত যে স্বাদটা সেটা প্রপারলি আসে না। এজন্য আমি ১০০ গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। এখানে আদা বাটা দিলাম। আদা বাটা ২ চামচ দিয়েছি, বেশি দেই না, কারণ আদার একটা ঝাঁজ স্মেল আছে, যেটার কারণে আমি দেই না, কম দেই। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাও সামান্য পরিমাণ দিয়েছি, কারণ আমি এটাতে ইউজ করব একটু অন্যভাবে রসুন। এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেই নাই, কারণ আমার বাচ্চারা ঝাল বেশি পছন্দ করে না। এই দেখেন মোটা, মোটা দারচিনি, এখান থেকে ভেঙে কিছু দারচিনি দিয়ে দিব। এরপরে আমি দিয়ে দিব হচ্ছে লং, গোলমরিচ এবং এলাচ। এলাচ খুঁজতে দেরি হচ্ছিল, এজন্য আপনাকে দিতেও একটু দেরি হয়েছে। দেখতে পারতেছেন খুঁজে, খুঁজে দিচ্ছি আমি এলাচটা, কারণ ছোট, ছোট দানা তো এজন্য। এরপরে লং দিব। লং দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে সুন্দর করে মাখাতে হবে। এটাকে এমনভাবে মাখাবেন যেন মসলাগুলো এই গোস্তটার ভিতর সুন্দর করে মেখে যায়। ওহো! বলতে ভুলে গেছিলাম। আরও কিছু মসলা আছে যেটা আমি পরে এড করছিলাম। সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া। জিরা গুঁড়া না দিলেও চলে, বাট আমি দিয়েছি। হাতের কাছে আর কিছু পাচ্ছিলাম না। সো দেখুন পেঁয়াজগুলো দিয়ে আমি সুন্দর করে এখন এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে ১০ মিনিটের মতন মেরিনেট করতে হবে। ১০ মিনিটের মতন যদি মেরিনেট না করেন, তাহলে মসলাগুলো প্রপারলি তার ভিতরে যাবে না এবং ভিতরের যেই একটা ভাব, গোস্তের যে একটা স্মেল থাকে, একটা স্মেল থাকে, সেটাও যাবে না। তো এটার জন্য আপনারা যদি আরেকটু অন্যরকম করতে চান, আপনারা লেবুর রস দিতে পারেন। আপনারা একটু টক দই দিতে পারেন। বাট আমি নরমালি এটাই করি। টক দইটা ইউজ করা যায়, বাট আ করি নাই। কারণ নরমাল একদম সিম্পল ভাবে আমি এটাকে রান্না করতে চেয়েছিলাম। কারণ অনেকেই সিম্পলটাই পছন্দ করে। তো এভাবে মাখানোর পরে ১০ মিনিট আমি এটাকে সুন্দর করে ঢেকে নরমাল ওয়েদারে ১০ মিনিট রেখে দিয়েছিলাম, যেন সুন্দরভাবে গোস্তটা মেরিনেট হয়ে যায়। দেখতেই থাকুন। বাস এভাবে আমি সিম্পল দিয়ে দেবো। হ্যাঁ, আমি এখানে লবণ দেই নাই। কারণ লবণটা দিলে ভিতরের যে তেলটা, গোস্তের যে তেলটা বা গোস্তের যে ময়লা ব্লাডটা বা হোয়াটএভার যেটা থাকে না, সেটা বের হয়ে আসে ইমিডিয়েটলি। সো এইজন্য আমি এখানে লবণটা আগেই দেই নাই। সো আমি লবণটা দিব পরে। এই যে প্রেশার কুকারটা দেখতে পারতেছেন, আমি এখানে এখন প্রেশার কুকারটা দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের ভিতরে গোস্তগুলো ঢেলে দিচ্ছি। তো এখন আমি এখানে লবণ এড করে দেবো। যেহেতু আমি চুলায় দিয়ে দেবো, সো এখন পরিমাণ মতন, স্বাদ মতন আমি এখানে লবণটা এড করে দেবো। দেখতে থাকতেন, দেখতে পাচ্ছেন গোস্ত দেওয়া শেষ। এই যে আমি এখন লবণ দিচ্ছি। তো আপনারা চাইলে আগেও দিতে পারেন, চাইলে পরেও দিতে পারেন। এটা আপস টু ইউ। বাট আমি দেই না, কারণ লবণটা পানি তো, এটা দিলে ভিতর থেকে গোস্তের যেই রসটা সেটা বের হয়ে আসে। তো লবণটা দেওয়ার পরে আমি এখানে ৬-৭ টার মতন রসুনের কুচি, রসুন, আদা, মানে একদম সলিড রসুন, যেটা আমি আপনাকে বলেছিলাম যে আমি রসুনের গুঁড়া বেশি, রসুন বাটা বেশি দেই নাই, কারণ পরে দিব। তো এরকম করে যারা খেয়েছেন তারা জানেন যে অসাধারণ টেস্ট হয়। তো রসুনটা দেওয়ার পরে আমি
এখানে কিছু পানি দিয়েছিলাম, এবার চুলায় দিয়ে দিয়েছি। চুলাতে দেওয়ার পরে দেখতে মানে আপনারা ডিপেন্ড করবে এটা সিদ্ধ হওয়ার উপরে। আপনারা চাইলে ৬টা সিটিও দিতে পারেন, চাইলে ৮টা সিটি দিতে পারেন। এই যে মরিচটা দিব নামানোর ঠিক ৩ মিনিট আগে, কারণ মরিচের ঝালটাও যেন কম থাকে। তো বন্ধুরা, এভাবে আপনারা রান্না করবেন, পরিবেশন করে খাবেন আপনাদের ফ্যামিলিদেরকে নিয়ে। আশা করি ভালো লাগবে, টেস্ট পাবেন। তো আবারও বলছি, দেখা হবে ইনশাল্লাহ নতুন একটা ব্লগে। সে পর্যন্ত আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, এইটা রান্না করার পরে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা যে রান্না করে খেয়েছেন আমার রেসিপি অনুযায়ী কেমন হয়েছে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।